এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। এ ভাই ভাই করেই আমার জীবনটা মনে হয় শেষ করে দিবে এই ছেলে। কবে বুঝবে আমার ভালোবাসা? আর আমি যে তোমাকে এতটা ভালোবাসি সেটা তুমি বুঝতে পারো না। অবশ্য বুঝবেই বা কী করে, যদি সেরকমভাবে আমার চোখের দিকে তাকাতে তাহলেই না বুঝতে পারতে। সারাক্ষণ তো একটা ভদ্র সভ্য ব্রিলিয়ান্ট স্টুডেন্টের ভাব ধরে থাকে। এইসব ভাবতে ভাবতেই মিনিট 10 মাথায় ঈশান বাইক নিয়ে এসে বাড়ির সামনে ওকে নামিয়ে দেয়। বাইক থেকে নেমে সানভি ঈশানকে বলে, থ্যাঙ্কস পৌঁছে দেওয়ার জন্য। থ্যাঙ্কস দেওয়ার কিছু নেই, আমি তোমার ভাইয়ের মতোই। সিয়ান থাকলে যা করতো আমিও তাই করলাম। আর ঈশিতা যদি এভাবে রাস্তায় দাঁড়িয়ে থাকতো তাহলে তো ওকেও নিয়ে আসতাম, ব্যাপারটা তো একই। এবারেও বেশ বিরক্ত হলো সানভি। ওফ, আবার সেই ভাই বোনের সম্পর্কে টানছে। এই ছেলেটা এত বোরিং কেন? এ কেমন বোরিং ছেলেকে ভালোবাসলি তুই সানভি? মনে মনে এসব ভাবলেও মুখে আর এসব প্রকাশ করেনি। মুখ ঠিক করে হাসি দিয়ে বলল, বাসায় আসুন না। এখন না, পরে এক সময় আসবো। আচ্ছা ঠিক আছে। ওকে বাই। বাড়িতে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়ার পর সিয়ানের রুমে উঁকি দেয় সানভি। নক না করেই ঢোকে। অবশ্য এটা ওর বরাবরের মতো অভ্যাস, কখনোই ভাইয়ের রুমে ঢুকতে নক করে না। এ নিয়ে সিয়ানও ওকে কিছু বলে না। রুমে ঢুকে দেখে বিছানায় উপর হয়ে শুয়ে ফোনে কি যেন দেখছে সিয়া। সানভি পিছন থেকে গিয়ে দেখে ইসরার ছবি দেখছে ও। ধপ করে ওর ফোনটা হাতে নিয়ে নেয় সানভি। ইসরার ছবি দেখে তাকিয়েই বলে, ও আচ্ছা, তাহলে এই মহৎ কর্ম করছেন আপনি, তাই না? আর আমি যে কতবার ফোন দিলাম তার কোনো খেয়ালই নেই আপনার। কখন ফোন করেছিস তুই? কলেজের সামনে দাঁড়িয়ে। আজকে বাড়ি থেকে গাড়ি যায়নি কেন? অনেকক্ষণ রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয়েছিল আমাকে। সরি রে, খুব বেশি কষ্ট হয়েছে না এই গরমে দাঁড়িয়ে থাকতে? আসলে গাড়ির ড্রাইভার ওর বাড়ি গিয়েছিল একটু কাজে, আর আমারও একদমই মনে ছিল না তোকে আনার জন্য। হ্যাঁ, সেটা মনে থাকবে কি করে? সারাদিন শুয়ে শুয়ে বাড়িতে বসে বসে ভাবিকে দেখলে পৃথিবী উল্টে গেলেও তুই টের পাবি না। এই সরি বললাম তো। দেখ, তুই রাগ করে থাকলে কিন্তু আমার একটু ভালো লাগে না। সানভি সিয়ানের কথা পাত্তা না দিয়ে সোফায় বসে ফোন টিপতে থাকে। সিয়ান গিয়ে ওর পায়ের কাছে বসে পড়ে। রাগ করে থাকিস না বোন, সরি। সানভি ডোন্ট কেয়ার ভাব নিয়ে বসে ফোন ঘাঁটতে থাকে। এই দেখ, কানে ধরলাম তো, সরি, আর কখনো এমন হবে না। সানভি এবার হেসে দেয়। সিয়ান এখনো কান ধরে বসে আছে। সানভিকে হাসতে দেখেই সিয়ান বলে, এই তো আমি জানতাম আমার বোনটা আমার উপর রেগে থাকতেই পারবে না। আচ্ছা এবার আমার ফোনটা দে। দিব না, এটা তো শাস্তি। দে না প্লিজ, আর কখনো এমন হবে না। আচ্ছা এই নে ধর। সিয়ান ফোনটা হাতে নিয়ে সানভিকে এক পাশ থেকে জড়িয়ে ধরে কপালে চুমু খেয়ে বলে, সরি বোন, আর এমন হবে না। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে তাই না? বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপর ও এনে আমাকে নামিয়ে দিয়ে গেছে। পরের কথাটা বেশ লজ্জা পেয়ে বলে সানভি। সিয়ান অবাক হয়ে বলে, ওয়েট, এই ওটা আবার কে? তোর বন্ধু। সিয়ান ব্যাপারটা বুঝতে পেরে দুষ্টুমি মাখা হাসি দিয়ে বলে, ব্যাপার কি বলতো? আগে তুই ঈশানকে নাম ধরে বলতি, এখন আবারও বলিস। কবে থেকে আবার লজ্জা পাস তুই? ধ্যাত ভাইয়া, তুইও না। বলেই দৌড়ে বেরিয়ে যায় সানভি। সিয়ান সেদিকে তাকিয়ে হাসতে হাসতে বলে, উফ, মেয়েটা পুরো পাগল ঈশানের জন্য। সময় বহবান। এভাবেই কেটে যায় ইসরার ভার্সিটির জীবনে প্রথম 8টা মাস। আর কয়েক মাস বাদে ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা। বেশ মনোযোগ দিয়ে পড়াশোনা করছে ইসরা। প্রতিদিনই ভার্সিটিতে আসে, কোনো ক্লাসই মিস দেয় না সে। এতটা মাস ধরে সিয়ানোর পেছনেই পড়ে আছে। তাকে নানাভাবে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু ইসরা ওকে মেনে নেয়নি। ভার্সিটি গেটের সামনে থেকে শুরু করে ও টিউশনি পড়ানোর রাস্তায়ও প্রতিদিন দাঁড়িয়ে থাকে সিয়ান। কখনো কাছে এসে কথা বলে, আবার ওর পিছু পিছু হেঁটে ও টিউশন অবধি যায়, অথবা কখনো দূর থেকে তাকিয়ে থাকে। প্রথম ইসরার ভয় হতো যদি ফারাজ দেখে ফেলে। কয়েকবার এমন হয়েছে যে ফারাজ সামনে আসলেই সিয়ান লুকিয়ে গেছে, অথবা সিয়ান আর সামনেই আসেনি সেদিন, গাড়ির ভেতরেই বসে থাকতো। তাই এখন ইসরা এটা নিয়ে ভয় পায় না, কারণ ও জানে সিয়ান কখনোই ফারাজের সামনে আসবে না। তবে সিয়ানের এভাবে পিছু পড়ে থাকাটা ইসরার কাছে বেশ বিরক্ত লাগে। প্রতিদিনের মতো আজকেও ইসরা টিউশন থেকে ফিরছে। রাত প্রায় 8:30 বাজে। ইসরা ফুটপাথ ধরে হাঁটছে।
হঠাৎ ওর কাছে মনে হচ্ছে পিছন পিছন কেউ আসছে। ও বুঝতে পারে এটা শিয়ান ছাড়া কেউ না। বেশ বিরক্ত লাগে ওর। এমনিতেই স্টুডেন্ট পড়ানোর পর আজকে মাথাটা বেশ গরম হয়েছিল, বাকিটা এখন গরম হয়েছে। ইসরা ভাবছে আজ কয়েকটা কড়া কথা শুনিয়ে দিতেই হবে। এতটা মাস ও এইসব সহ্য করে গেছে, আর এভাবে চলতে দেওয়া যাবে না। এই ছেলেকে পিছু ছাড়াতেই হবে। এসব ভাবতে ভাবতে হাঁটা থামিয়ে পিছু ফিরে তাকায় ইসরা। বেশ কয়েক কদম পিছনে সিয়ান দাঁড়িয়ে আছে। সিয়ানের দিকে রাগি চোখে তাকিয়ে এগোতে থাকে ইসরা। ইসরাকে এভাবে আসতে দেখে কিছুটা অবাক হলো সিয়ান। ইসরা এসে একদম ওর সামনাসামনি দাঁড়ায়। ওর চোখ দেখেই বোঝা যাচ্ছে ও প্রচণ্ড রেগে আছে। সিয়ান বলে, আজকে নিজে থেকে আমার কাছে কিছু বলবে নাকি? হ্যাঁ, বলার তো অনেক কিছুই আছে। আপনি প্রতিদিন আমার এভাবে পিছু নেন কেন? আপনাকে কতবার বলতে হবে, হ্যাঁ, যে আমি আপনাকে ভালোবাসবো না? এই কথাটা কি আপনার কানে যায় না নাকি? আপনি কথা শুনতে পান না? দেখুন, এই 8টা মাস অনেক সহ্য করেছি আপনাকে, আর পারছি না আমি। প্রতিদিন রাত্রে পেছন পেছন হাঁটা, আমার জন্য দাঁড়িয়ে থাকা, এসব আমার অসহ্য লাগে, জাস্ট অসহ্য। আমি তোমাকে ভালোবাসি ফার্সিয়া, আর এইটা তুমিও ভালো করেই জানো। তাই জন্যই তোমার পিছু পিছু আসি, তোমার জন্য দাঁড়িয়ে থাকি। তোমাকে না দেখলে আমার শান্তি লাগে না, আমার দম বন্ধ হয়ে আসে। শুনুন, আপনার এ ধরনের ফালতু কথা আপনার কাছেই রাখুন। আপনি ঠিক কেমন ধরনের ছেলে সেটা আমার ভালো করেই জানা আছে। তোমাকে কিভাবে বললে বিশ্বাস করবে যে আমি তোমাকে ভালোবাসি? আমার মন শুধু সবসময় তোমাকেই চাই, আর এই জন্যই বারবার তোমার কাছে ছুটে আসি। তোমাকে ভালোবাসার পর আমি সব কিছু ছেড়ে দিয়েছি। আমি আর আগের সিয়ান নেই। আমি নিজেকে সম্পূর্ণ বদলে ফেলেছি ফার্সিয়া। এনাফ ইজ এনাফ। অনেক হয়েছে, অনেক অনেক সহ্য করেছি আপনার এসব ফালতু নাটক। জাস্ট স্টপ দিস ড্রামা প্লিজ। আমার ভালোবাসা তোমার কাছে ড্রামা মনে হয়? হ্যাঁ, ড্রামাই তো। ড্রামা ছাড়া আর কি? আর কি বললেন? ভালোবাসা? এটাকে ভালোবাসা বলে? হ্যাঁ, একজন মেয়ে আপনাকে এতবার রিজেক্ট করছে, এতবার অপমান করছে, তাও আপনার লজ্জা হচ্ছে না? তবুও পেছনে পড়ে আছেন। বাবা মা কিছু শেখায়নি আপনাকে? খবরদার, আমার বাবা মা নিয়ে একটা বাজে কথাও বলবে না। ও, গায়ে লাগছে বুঝি? আপনাদের মতো পাবলিকদের আবার কথাও গায়ে লাগে? আপনার মতো ছ্যাচরা বেহায়া পাবলিক আমি একটাও দেখিনি। যদি লজ্জা থাকে তাহলে আর আমার সামনে আসবেন না। উফ, অবশ্য কাকে কি বলছি আমি? এসব পাগল ছাগল বেহায়া নির্লজ্জ মানুষদেরকেই আমি বলছি লজ্জার কথা। আমার বোঝা উচিত এসব বেহায়া মানুষরা কখনো শোধরানোর নয়। এসবকে যতই নিষিদ্ধ করো না কেন, ঠিকই আবার কুকুরের মতো ঘুরঘুর করতে করতে পেছন পেছন আসবে। ঠিক আছে, ফাইন। তুমি যখন চাইছো না, তাহলে কখনোই আর তোমার সামনে আমার ভালোবাসার দাবি নিয়ে দাঁড়াবো না আমি। আর কখনো এই সিয়ান ইদ্রার নামের মানুষটা তোমার সামনে আসবে না। আর কখনো এই বেহায়া নির্লজ্জ মানুষটাকে তোমার দেখতে হবে না। কখনো এই মানুষটার ড্রামাগুলো সহ্য করতে হবে না। কখনো বিরক্ত করব না তোমাকে, কখনো না। তবুও চাই শুধু তুমি ভালো থাকো, কারণ তোমার ভালো থাকাতেই আমার ভালো থাকা। বাই, চললাম। বলে সিয়ান আর এক মুহূর্তও দাঁড়ায় না। উল্টো ঘুরে নিজের চোখের কোণে জমা পানিটুকু মুছে চলে যায়। সেদিনের পর 1 সপ্তাহ পেরিয়ে যায়। এই 1 সপ্তাহ সিয়ান ভার্সিটিতে আসেনি। সেদিন রাতে বাড়ি যাওয়ার পর সারা রাত ধরে শাওয়ার নিয়েছিল। আর তারপর আজ 1 সপ্তাহ ধরে প্রচণ্ড জ্বর। সিয়ান জ্বরের ঘোরে বেডের উপর পড়ে আছে। সঙ্গের পাশে বসে সানভি জলপট্টি দিয়ে দিচ্ছে। কিছুক্ষণ আগে জিহাদ আর সাজিদ এসেছিল সিয়ানকে দেখতে। ওরা সোফায় বসে আছে। সানভি ইসানকে ফোন দিয়েছিল ওদের পরিচিত ডক্টর মাহবুব আঙ্কেল নিয়ে আসার জন্য। কিছুক্ষণের মধ্যে ইসান চলে আসে ডক্টরকে নিয়ে। ডক্টর মাহবুব চেক আপ করে বলে, এত গুরুতর জ্বর বাঁধালো কিভাবে ও? জিহাদ বলে ওঠে, আরে বলবো না আঙ্কেল, 1 মেয়ে থেকে ছ্যাঁকা খেয়ে এসে ওনার এই অবস্থা। ডক্টর মাহবুব জিহাদের এই কথায় তেমন একটা পাত্তা না দিয়ে বলল, কি মেডিসিন লিখে দিচ্ছি, আশা করি এগুলো খেলে সুস্থ হয়ে যাবেন। আর ও যেহেতু অনেকটা ইউক হয়ে গেছে, সেজন্য স্যালাইনের ব্যবস্থা করে দিচ্ছে। ঈশান বলল। ওকে আঙ্কেল। তারপর সানভির দিকে তাকিয়ে বলল, তুমি সিয়ানের কাছে থাকো, ওর খেয়াল রাখো, আমি মেডিসিন এনে দিচ্ছি। ঘন্টাখানেক পর ঈশান এসে মেডিসিন দিয়ে গেছে আর সানভিকে বলেছে সিয়ানের খেয়াল রাখতে, আর কোনো প্রবলেম হলে ফোন দিতে। ভার্সিটিতে লেকের এক পাশে একটা গাছের নিচে দাঁড়িয়ে আছে জিহাদ আর জেরিন।
তার থেকে কিছুটা দূরে দাঁড়িয়েছে শান্তি। জিহাদ বলছে যে ওর কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। যদিও জেরিন আসতে চায়নি, তবুও জিহাদ অনেকবার করে বলাতে এসেছে। জিহাদ জেরিনের দিকে তাকিয়ে বলল, দেখ, এত ঘুরে পেঁচিয়ে কথা বলতে আমি ভালো লাগে না, তাই সোজা সাপটা বলেছি। আমি তোকে সেই প্রথম দিন থেকেই অনেক পছন্দ করি, অনেক ভালো লাগে তোমাকে। তোমাকে আমি অনেক ভালোবাসি। জেরিন অবাক হয়ে চোখ বড় বড় করে জিহাদের দিকে তাকিয়ে মনে মনে ভাবছে, এই ছেলে বলে কি আমাকে ভালোবাসে? অবশ্য ছেলেটা অতটা খারাপও না, একসেপ্ট করাই যায়, তবে একটু। এইসব ভাবনার মাঝেই জিহাদ বলল, শোনো, আবার তোমার বান্ধবীর মতন করো না প্লিজ। ইশারা চিয়ানের সাথে যা করেছে তুমি যদি এমন করো আমার সাথে, তা কিন্তু আমি ভেঙে ছাতার মতন গলা দড়ি দিয়ে ফেলবো, বলে দিলাম। জিহাদের কথায় জেরিনের ভীষণ হাসি পেল, তবু হাসি আটকে বলল, এই ওয়েট, কি বলেন? ব্যাঙ্গের ছাতা? লাইক সিরিয়াসলি? আপনি আমাকে না পেলে ব্যাঙ্গের ছাতার সাথে? এই মজা করছেন আপনি আমার সাথে? জিহাদ বলল, না 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 না, মজা করবো কেন? যেটা সত্যি সেটাই বললাম, তোমাকে ছাড়া থাকতে পারবো না আমি তো। আর তোমাকে না পেলে যেটা বললাম সেটাই করব। হ্যাঁ, ব্যাঙের ছাতার সাথে গলা দিয়ে, আর না হয় তেলাপোকার বিষ খেয়ে সুসাইড করব। জেরিন আর হাসি আটকাতে পারল না, হো হো করে হেসে উঠল। হাসতে হাসতে বলল, আপনাকে এই ব্যাঙ্গের ছাতার সাথে গলায় দড়ি দিতেই হবে না, আর তেলাপোকার বিষ খেয়েও মরতে হবে না। জিহাদ এক্সাইটেড হয়ে বলল। তার মানে তুমি রাজি? জেরিন মাথা নাড়িয়ে বলল, হুম। শান্তি এবার এগিয়ে এসে বলল, বাহ বাহ, সবাই সেটেল হয়ে যাচ্ছিস, আর আমাকে বোধ হয় এভাবে সারা জীবন সিঙ্গেলেই মরতে হবে। জিহাদ আর জেরিন একসাথে হেসে উঠল। জেরিন বলল, না রে, তোর সিঙ্গেল মরতেই হবে না, খুব তাড়াতাড়ি তোর মিঙ্গেল হওয়ার ব্যবস্থা করছি, এখন চল। বলে জেরিন শান্তির হাত ধরে জিহাদের থেকে বিদায় নিয়ে ক্লাসে চলে। দুদিন পরের কথা, ভার্সিটির ক্যান্টিনে বসে আছে ইসরা, শান্তি আর জেরিন। শান্তি বলল, অনেক দিন ধরে সিয়াম ভাইয়াকে ভার্সিটিতে দেখতে পাচ্ছি না, কি হয়েছে বল তো ওনার? শান্তির কথায় জেরিন বলল, ঈশানের সাথে সেদিন রাতে কথা হওয়ার পর নাকি শিয়ান ভাইয়া অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছে। ওনার অনেক বেশি জ্বর, অবস্থা ভালো না, তাই আসতে পারেনি। সিয়ান অসুস্থ এটা শুনে ইসরার খানিকটা খারাপ লেগেছে, তবে সেটা মুখে প্রকাশ করছে না। সেদিন বাড়ি যাওয়ার পরও নিজেও রিয়েলাইজ করতে পেরেছে যে এত কিছু বলা উচিত হয়নি, ও একটু বেশিই বলে ফেলেছিল। ইসরা জেরিন আর শান্তির উদ্দেশ্যে বলল, যা খুশি হোক ওনার, আমাদের কি? জেরিন বলল, তুই এতটা নিষ্ঠুর হতে পারিস কি করে বলতো? ছেলেটা তোকে এত ভালোবাসে, তোর জন্য সবকিছু ছেড়ে দিয়েছে, আর সেই ছেলেটা কি তুই এইভাবে অপমান করলি? তুই সেদিন বেশি বাড়াবাড়ি করে ফেলেছিস ইশারা। ইসরা বিরক্ত হয়ে এখান থেকে উঠে চলে গেল। ওর এখন আর এসব কথা শোনার ইচ্ছে নেই। ক্লাসে গিয়ে ব্যাগটা নিয়ে সোজা ভার্সিটি থেকে বেরিয়ে গেল। ভার্সিটি গেটের সামনে আসতেই একটা মেয়ে ওর সামনাসামনি এসে দাঁড়ালো। ওর সমবয়সী হবে, পরনে লং স্কার্ট, গলায় স্কার্ট ঝুলানো। ওর দিকে তাকিয়ে বলল, তুমিই ফার্সিয়া তাই না? কিন্তু আপনাকে তো ঠিক চিনলাম না। আমার সাথে চলো, কথা আছে তোমার সাথে। বলে ইসরার হাত ধরে একটা রেস্টুরেন্টে নিয়ে গেল। রেস্টুরেন্টের একটা টেবিলে সামনাসামনি বসে আছে সানভি আর ইসরা। আমি সানভি ইদরার, সিয়ান ইদরারের বোন। সবাই ভাইয়াকে বাজে বলে জানি, তার কারণ আছে, কিন্তু ভাইয়া আগে এমন ছিল না। 4 বছর আগে আমাদের বাবা মা মারা যায়। অনেকদিন ধরেই ভাইয়া এইসব থেকে বের হতে পারেনি। বাবা মা বেঁচে থাকাকালীন ভাইয়ার সাথে একটা মেয়ের বিয়ে ঠিক করেছিল। ভাইয়া কখনোই কাউকে ভালোবাসেনি, তাই বাবা মায়ের সিদ্ধান্তেই ভাইয়া খুশি ছিল। কিন্তু মেয়েটা ভাইয়াকে ঠকিয়ে অন্য একটা ছেলেকে বিয়ে করে নেয়। তারপর থেকে ভাইয়া মেয়েদেরকে একদমই বিশ্বাস করতো না। আর তারপর শুরু হয় মেয়েদের নিয়ে টাইম পাস করা, নাইট ক্লাবে যাওয়া, পার্টি করা। এজন্য অনেক সময় রাতে বাড়িতেও ফিরতো না। বাবা মা মারা যাওয়ার পর এইসব শুরু হয়। আমি অনেক বুঝিয়েছিলাম, এমনকি ভাইয়ার বন্ধুরাও অনেক বুঝিয়েছিল, কিন্তু কোনো লাভ হয়নি। আর তারপর তোমাদের নবীনবরণের দিন তোমাকে দেখার পর থেকে আমার ভাইয়াকে বদলে যেতে দেখেছি। সেদিন থেকেই ও তোমাকে ভালোবাসে। আর তারপর মেয়েদের সাথে ঘোরাফেরা থেকে সমস্ত বাজে স্বভাব বাদ দিয়ে দিয়েছে, নিজের লাইফ থেকে সব কিছু ছেড়ে দিয়েছে শুধুমাত্র তোমার জন্য। সানভি থেমে আবারও বলা শুরু করলো, তুমি জানো সেদিন রাতে তোমার কাছ থেকে বাড়ি ফেরার পর ভাইয়া সারা রাত শাওয়ারে ছিল। সকালে গিয়ে আমি দেখি প্রচণ্ড জ্বরে হাত পা সব পুড়ে যাচ্ছে।
এই 1 সপ্তাহ যাবৎ জ্বর কিছুতেই কমছে না। ভাইয়া তোমাকে অনেকটা ভালোবাসে, তাই তোমার কথাই অনেক বেশি কষ্ট পেয়েছে। ভাইয়াকে আমি কোনো মেয়ের জন্য এতটা পাগলামি করতে দেখিনি যতটা তোমার জন্য করছে। ইসরা অবাক হয়ে সবটা শুনছে, মনে মনে এখন বেশ অনুতপ্ত। সিয়ানের বাবা মাও নেই, অথচ সেদিন ওর বাবা মাকে নিয়ে অনেক কথা বলে অপমান করেছিল সিয়ানকে। এখন ওর মনে হচ্ছে একটু বেশি বলে ফেলেছে ও। ইচ্ছে করছে নিজের গালে নিজেই কয়েকটা থাপ্পড় দিতে। এতগুলো কথা সে না বললেও পারত। হঠাৎ সানভি ইসরার হাত দুটো হাতের মুঠোয় নিয়ে বলা শুরু করলো, তোমার কাছে একটা রিকোয়েস্ট করছি, রাখবে? আমার ভাই না তোমাকে অনেক ভালোবাসে, প্লিজ আমার ভাইয়াকে মেনে নাও। ভাইয়া তোমাকে ছাড়া বাঁচবে না। তুমি যেমনটা ভাবছো বিশ্বাস করো, ভাইয়া এখন আর তেমন ছেলে নেই। ভাইয়া নিজেকে বদলে ফেলেছে। তুমি একটাবার ভাইয়াকে ভালোবেসে দেখো, জীবন কখনো ঠকবে না। ইসরা সানভির থেকে হাত ছাড়িয়ে নিয়ে বলল, আসছে, আমার দেরি হয়ে যাচ্ছে। বলে ইসরা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল। সানভি হতাশ দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে রইল। আরও 2 সপ্তাহ পরের কথা। বেশ কিছুদিন আগেই সিয়ান সুস্থ হয়েছে, কিন্তু উইক থাকার কারণে সানভি আর ইসানুকে ভার্সিটি যেতে দেয়নি। সিয়ান ভেবেছে আজকে ভার্সিটিতে যাবে, তাই রেডি হচ্ছে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে হ্যান্ড ওয়াশটা পরে নেয়। এমন সময় রুমে আসে সানভি। সিয়ানকে রেডি হতে দেখে বলে, আজকে তুই ভার্সিটি যাবি? হ্যাঁ, কেন? আর কটা দিন যাক, তারপর যাবি না হয়? দেখো, এমনিতেই অনেক দিন মিস করেছি। আরও যদি ক্লাস মিস করি তাহলে আমার ড্রিম আর ফুলফিল হবে না। শোন, তোর সাথে একটা কথা ছিল। কি বল? তুই ফার্সিয়ার সাথে দেখা করেছিলি, তাই না? সানভি অবাক হয় যে সিয়ান কি করে জানলো। কি হলো বল, তুই ফার্সিয়ার সাথে দেখা করেছিলি? হ্যাঁ। কেন ওর সাথে দেখা করেছিস? কেন তুই ওর কাছে গিয়েছিলি? তোকে এভাবে দেখতে আমার ভালো লাগছিল না, তাই ওকে গিয়েছিলাম বোঝানোর জন্য। বুঝেছে তোর কথা ও? শোন, ও বুঝবার নয়, ও আমাকে ভালোবাসে না, তাই আমিও আর জোর করব না। ইভেন ওর সামনেও যাব না। যেভাবে ও ভালো থাকবে থাকুক। কিন্তু এভাবে তুই ভালো নেই। আমার ভালো থাকা আর না থাকায় কি যায় আসে বল? এমনিতেও ভালো ছিলামই বা কবে? আমার লাইফটাই তো পেইনফুল। বলে একটা দীর্ঘশ্বাস ফেলে বেরিয়ে যায় সিয়ান। বিশেকের মাথায় ড্রাইভ করে ভার্সিটি এসে পৌঁছে সিয়ান। এসেই সোজা নিজের ফ্রেন্ডদের কাছে চলে যায়। সিয়ান আসতেই জিহাদ বলে, ওয়েলকাম টু আওয়ার ইউনিভার্সিটি ব্রো। সিয়ান কিছু না বলেই ওদের পাশে গিয়ে বসে। সাজিদ বলে, আর কটা দিন পরে আসতে পারতি একবারে। তোকে দেখে তো মনে হচ্ছে তুই এখনো উইক। আই এম ফিট অ্যান্ড ফাইন। তার মধ্যে জিহাদ আবার বলে, আরে ক্লাস মিস করবে আমাদের সিয়ান, আর স্যান্টিন হওয়া হবে না। সাজিদ বলে, সেসব বাদ দে। আচ্ছা শিয়ান, কি ভাবলি ফার্সিয়ার ব্যাপারে? তেমন কিছুই না, ও যা চায় তাই হবে। ওকে কখনোই আর ভালোবাসার কথা বলবো না, ওর সামনেও কখনো যাব না। দেখ, জোর করে তো আর ভালোবাসা হয় না। পৃথিবীর সব ভালোবাসা পূর্ণতাও পায় না, আমারটাও না হয় অপূর্ণই থাক। কিন্তু তুই তো ওকে ভীষণ ভালোবাসিস, পারবি ওকে ছাড়া থাকতে? সিয়ানের প্রত্যুত্তরে কিছু বলে না। সত্যি তো, ও পারবে ফার্সিয়াকে ছাড়া থাকতে? ওর তো এক মুহূর্তে ফার্সিয়াকে ছেড়ে থাকার কথা ভাবলেই দম বন্ধ হয়ে আসে। এসব ভাবনার মধ্যেই সাজিদ আবার বলল, কি হলো বল, পারবি ফার্সিকে ছাড়া থাকতে? সিয়ান বসা থেকে দাঁড়িয়ে বলল, লেট হয়ে যাচ্ছে, ক্লাসে চল। জিহাদ আর সাজিদও পা বাড়লো ক্লাসে যাওয়ার জন্য। ক্লাসে ঢোকার সময় অনিচ্ছা সত্ত্বেও ইসরাতে এই ক্লাসের দিকে দৃষ্টি গেল সিয়ানের। মুহূর্তেই চোখ সরিয়ে নেয় সিয়ান। দুজনে ক্লাস মাঠে 2 প্রান্তে 2টো বিল্ডিংয়ে। সিয়ানদের বিল্ডিং থেকে অপর পাশের বিল্ডিং স্পষ্ট দেখা যায়। ক্লাস শেষ করে সিয়ান সোজা ইসানদের বাসায় চলে আসে। সানভিকেও বলে রেখেছিল এখানে চলে আসতে। সিয়ানের যখন মন খারাপ থাকে তখনই সেলিনা বেগমের কাছে চলে আসে। সেলিনা বেগমও সানভি আর সিয়ানকে নিজের সন্তানের মতোই ভালোবাসে। ঈশানদের বাসায় এসে দেখে সানভি আগেই চলে এসেছে। সিয়ান সানভিকে বলে, কি ব্যাপার বলতো, আজকে কলেজ যাসনি তুই? না, তুই বের হবার পরই আমি এখানে চলে এসেছি। একা একা বাড়িতে ভালো লাগছিল না, তাই আন্টির সাথে এতক্ষণ গল্প করেছি। ও। সেলিনা বেগম সিয়ানের কণ্ঠ শুনে কিচেন থেকে বের হতে হতে বলল, হ্যাঁ রে সিয়ান, এখন কেমন আছিস বাবা? আলহামদুলিল্লাহ ভালো আন্টি, তোমরা সবাই কেমন আছো? এই তো আমরাও আলহামদুলিল্লাহ। ঈশান কোথায়? ওর তো আজকে ফাইনাল ইয়ার রেজাল্ট দিবে, ও কলেজেই আছে। তুই বস, কিছুক্ষণের মধ্যেই এসে পড়বে। ও শিট,
আমি নিজেও তো ভুলে গেছিলাম ঈশানের রেজাল্টের কথা। এরই মধ্যে ঈশানও এসে পড়ে। সিয়ানকে দেখে এগিয়ে এসে বলল, এই সিয়ান, তোরা সবাই এখানে? হোয়াট আ সারপ্রাইজ! আগে বলিসনি কেন? তাহলে আরো আগেই চলে আসতাম। আই এম ফাইন, তোকে সারপ্রাইজ দিব বলেই তো জানাইনি। তোর রেজাল্টের কি খবর বল? আলহামদুলিল্লাহ ভালো। তাহলে তো তোর ট্রিট দিতেই হবে আজকে। আজকেই? হ্যাঁ আজকেই, ডিনারে নিয়ে যাবি। ওকে ব্রো। তো তোর শরীরের কি অবস্থা? এই অবস্থায় আজকে ভার্সিটি গিয়েছিলি? হুম। তোকে গতবার বলেছি যাবি না, আরো 2 দিন পরে যেতে। তুই থাকতে আমার টেনশন কিসের বলতো? তুই তো এখন ধরতে গেলে ডক্টরই হয়ে গেছিস। আমার কিছু হলে তুই দেখবি। ঈশান সেলিনা বেগমের দিকে তাকিয়ে বলল, আম্মু ওর কথা শোনো, কি বলে ও? সিয়ান বলে, ভুল কি বলেছি বলতো আন্টি? আমার কিছু হলে তো ঈশানই দেখবে। সো এখন কোনো টেনশনই নেই। হ্যাঁ, আর এই জন্যই তুই বারবার অসুস্থ হবি, তাই তো? বারবার হব বললাম কোথায়? বললাম যদি কখনো কিছু হয় তাহলে তুই দেখতে পারবি, সেটাই। সেলিনা বেগম বলে, হয়েছে তোদের দুজনের বাচ্চাও বন্ধ করে ফ্রেশ হয়ে খেতে আয় সবাই। সিয়ান হাত মুখ ধুয়ে ডাইনিং টেবিলে বসতেই দেখলো সব কটা ওর ফেভারিট ডিশ। যখনই সিয়ান আর সানভি আসে ওই বাড়িতে তখনই উনি ওনাদের প্রিয় খাবারটা রান্নাবান্না করে খাওয়ায়। ওনাকে বারণ করলেও উনি শোনে না। সিয়ান বলে, এত কিছু কেন কষ্ট করে করতে গেলে বলো তো আন্টি? নিজের ছেলে মেয়েদের রেঁধে বেড়ে খাওয়াতে কষ্ট কি বলতো? ঈশান আর ঈশিতা যেমন, তোরাও তো আমার কাছে তেমনই। এখন এত কথা না বলে ঝটফট খেয়ে দেখ তো কেমন হয়েছে আজকে রান্না। তোমার রান্নার তো কোনো তুলনাই হয় না। অল টাইম দারুণ টেস্ট হয়, চোখ বন্ধ করে শান্তিতে খাওয়া যায়। তারপর ওরা সবাই একসাথে আড্ডা দিতে দিতে খাওয়া শেষ করে। ঈশিতা স্কুল থেকে ফেরার পর ঈশিতা সহ সবাই মিলে ড্রয়িং রুমে আড্ডার ঝুলি খুলে বসে। সন্ধ্যার দিকে সেলিনা বেগম সবার জন্য বিভিন্ন প্রকার স্ন্যাক্স আর দুধ চা নিয়ে আসে। সেসব স্ন্যাক্স আর চা খেতে খেতে ওরা জমিয়ে আড্ডা দেয়। আড্ডা দিতে একসময় ঈশান হাত ঘড়ি চেক করে বলে, এই 9টা তো বেজে যাচ্ছে, আড্ডা দিতে বসলে আমাদেরই টাইমের আর ঠিক থাকে না। আম্মু ঈশিতা তোমরা রেডি হয়ে নাও, সবাইকে নিয়েই ডিনারে যাব। ঈশিতা বলল, ডিনার? হ্যাঁ, তোর সিয়ান ভাই ট্রিট চেয়েছে আমার রেজাল্টের জন্য। চল তাড়াতাড়ি রেডি হয়ে নে। ঈশিতা এক্সাইটেড হয়ে বলল, তোমরা বসো, আমি 5 মিনিটে রেডি হয়ে আসছি। 9:30 নাগাদ ওরা সবাই মিলে বাসার কাছেই একটা রেস্টুরেন্টে গেল। রেস্টুরেন্টে ফ্যামিলি জোনে ঢুকেই ওরা একটা টেবিলে বসলো। ঈশান মেনু লিস্টটা সিয়ানের দিকে এগিয়ে দিয়ে বলল, নে কি খাবি, আগে তুই অর্ডার দে। সিয়ান অর্ডার দেওয়ার পর একে একে সবাই তাদের নিজেদের পছন্দ মতো খাবার অর্ডার দিল। খাবার আসতেই ওরা খেতে খেতে আরেক দফা আড্ডা দিল। খাওয়া শেষে সিয়ান ফোনে স্ক্রিন অন করে দেখল 10:45 বাজে। সবার দিকে তাকিয়ে বলল, আন্টি, ঈশান আজ উঠি এবার, অনেক রাত হয়ে যাচ্ছে, বাড়ি ফিরতে হবে তো। আচ্ছা ঠিক আছে, চল। ঈশান ঈশিতা আর সেলিনা বেগমকে ওদের বাড়িতে নামিয়ে দিয়ে সিয়ান আর সানভি নিজেদের বাড়িতে চলে গেল। এর মধ্যে আরও 15টা দিন চলে গেল। সিয়ানদের ফাইনাল ইয়ারের পরীক্ষা শুরু হয়ে গেছে। এই 15 দিনে সিয়ান ভার্সিটি আসলেও একবারও ইসরার সামনে যায়নি। 1-2বার ইসরাকে দেখেছিল ঠিকই, কিন্তু সামনে গিয়ে আর কথা বলেনি। ইসরাও আসা যাওয়ার সময় সিয়ান আর ওর বন্ধুদের দেখেছে। ইসরা বেশ কয়েকবারই ভেবেছিল সিয়ানকে গিয়ে সরি বলবে সেদিনের ব্যবহারের জন্য। জেরিন গিয়ে ওদের সাথে কথা বলেও ইসরার আর যাওয়া হয়নি। ওর নিজের ভেতরেই একটা লজ্জা কাজ করছিল। সেদিনের ব্যবহারের পর আর কি করেই বা সামনে যেত সিয়ানে। সেই সংকোচবোধ থেকেই ওর আর সিয়ানের সামনাসামনি দাঁড়ানোর সাহস হয়নি। আজকেও তার ব্যতিক্রম ঘটেনি। ইসরা সোজা ক্লাসে চলে গিয়েছে আর জেরিন জিহাদের সাথে কথা বলার জন্য এদিকে এসেছে। জেরিন জিহাদের সাথে কিছুটা টাইম স্পেন্ড করে সাজিদ আর সিয়ানের সামনে এসে দাঁড়ালো। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? এই তো আলহামদুলিল্লাহ ভালো, তুমি? আমিও আলহামদুলিল্লাহ। তারপর সিয়ানের দিকে তাকিয়ে বলা শুরু করলো, ভাইয়া, ইশারা অনুতপ্ত, ও আপনাকে সরি বলতে চাই। সিয়ান ভ্রু কুচকে জিজ্ঞেস করে, কেন? ওর করা ব্যবহারের জন্য। ও সরি বলবে কেন? সরি তো উল্টো আমার বলা উচিত। দোষ তো ওর না, দোষ তো আমার। বিরক্ত আমি করেছি, স্বাভাবিকভাবে যে কেউই রেগে যেত এখানে ওর জায়গায় থাকলে। ভাইয়া, আমি আপনাকে যতটুকু জেনেছি এতটুকু বুঝতে পেরেছি আপনি ইশারাকে খুবই ভালোবাসেন। ওর জন্য সব কিছুই ছেড়েছেন, নিজের লাইফকে চেঞ্জ করেছেন, কিন্তু সেটাও বুঝতে পারছেন না। আরেকটা বার চেষ্টা করা যায় না?
ওর সামনে দাঁড়ানোর কথা বলো না প্লিজ। ওকে আমি কথা দিয়েছি কখনো ওর সামনে ভালোবাসার দাবি নিয়ে দাঁড়াবো না, ওর সামনেও যাব না। তবু ভাইয়া প্লিজ আরেকটা বার। আমি চাই ফার্সিয়া নিজের মতো ভালো থাকুক, নিজের মতো জীবনটাকে সাজাক। ওর জীবনে আর কোনো ধরনের ঝামেলা করতে চাই না আমি। জেরিন আর কিছু বলে না, কী বা বলার আছে। সে তো নিজের মতো চেষ্টা করেছিল ওদেরকে মেলানোর, কিন্তু সিয়ান তো এখন আর চাইছে না। তাই জেরিন সেখান থেকে চলে আসে। 4-5 দিন আগে সিয়ানদের পরীক্ষা শেষ হয়েছে, এখনও বেশ রিল্যাক্স মুডে আছে। রেজাল্টের পর ওর ইচ্ছে আছে একটা সায়েন্স ল্যাব ওপেন করার। সানভি 3rd ইয়ার ফাইনাল এক্সাম চলছে, পড়ালেখা নিয়ে খুবই ব্যস্ত। ঈশানের চাকরি হয়েছে রাঙ্গামাটি হসপিটালে, পরশুদিন ওরা চলে যাবে। তাই আজকে সিয়ান বলেছিল ঈশানদের সবাইকে এ বাসায় আসতে, সন্ধ্যার দিকেই ওরা এ বাড়িতে আসবে। ঈশান চলে যাবে শোনার পর থেকে সানভির মন খারাপ হয়ে গেছে। সেই জন্য আজ কদিন ধরে পড়ায় মন বসছে না। অনেকক্ষণ ধরেই ড্রয়িং রুমে বসে আছে সিয়ান, বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে। কলিং বেল বেজে ওঠায় সিয়ান গিয়ে দরজা খুলে দেয়। ঈশান ঢুকে সিয়ানকে জড়িয়ে ধরে। সিয়ান বলে, এত লেট? আসলে বাড়িতেও তো সবকিছু গোছানো হচ্ছিল, এই জন্য। আচ্ছা আই বস। ওরা সবাই বসতে ওদেরকে কিছু মেড সার্ভেন্ট এসে বিভিন্ন প্রকার স্ন্যাক্স সার্ভ করে দিয়ে গেছে। সিয়ান বলে, তুই যে চলে যাবি এটা ভাবতেই পারছি না, তোদের ভীষণ মিস করবো রে। আমরাও তোদের মিস করব। এই এলাকা, ছোটবেলা থেকে এখানে বড় হওয়া, সব কিছু তো এখানে। এই বাড়ি ঘর সব ছেড়ে যেতে হচ্ছে, তাই সবারই খারাপ লাগছে আমাদের। তুই আমার সেই ছোটবেলা থেকে বেস্ট ফ্রেন্ড, সমস্ত বিপদে আপদে তোকে পাশে পেয়েছি। এখন তোরা এভাবে চলে যাচ্ছিস, আর কার কাছে যাব আমি বলতো? তারপর সেলিনা বেগমের দিকে তাকিয়ে বলল, যখনই মায়ের কথা মনে পড়তো তখনই তোমার কাছে গিয়েছি আন্টি। কোনো দিন বুঝতেই দাওনি যে আমাদের মা বাবা নেই, সবসময় মায়ের মতো আগলে রেখেছো। সেলিনা বেগমেরও খারাপ লাগছে ওদের ছেড়ে যেতে। তিনি বললেন, তোদেরকে ছেড়ে যেতে তো আমারও খারাপ লাগছে। এই এলাকাটার সাথে কত স্মৃতি জড়িয়ে আছে বলতো। সবকিছু ছেড়ে যেতে তো আমারও মন চাইছে না রে সিয়ান। আশেপাশে তাকিয়ে ঈশান বলে ওঠে, সানভি কোথায়? ও কি বাড়িতে নেই? সিয়ান বলল, হ্যাঁ আছে তো, ওর রুমে বোধহয়। তোরা চলে যাবি বলে ওর খুবই মন খারাপ হয়ে গেছে, সেজন্যে বোধহয় রুমের দরজা আটকে বসে আছে। সেলিনা বেগম বলল, ওকে ডাক, পরশু তো চলেই যাব, তারপর তো আর চাইলেও দেখতে পাবে না। সিয়ান ড্রয়িং রুম থেকে সানভিকে ডাকতে থাকে। খানিক বাদে সানভি নেমে আসে। ওকে দেখেই বোঝা যাচ্ছে এতক্ষণও কান্না করছিল রুমের মধ্যে। সানভি আসতেই সেলিনা বেগম ওনার পাশে বসালেন, গালে হাত রেখে বললেন, সানভি তুই কেঁদেছিস এতক্ষণ? আমরা চলে যাব বলে কষ্ট পাচ্ছিস? তোদেরকে ছেড়ে যেতে তো আমারও কষ্ট হচ্ছে। সানভি হঠাৎই সেলিনা বেগমকে জড়িয়ে ধরে জোরে জোরে কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতেই বলে, তোমরা যেও না প্লিজ। তোমরা চলে গেলে আমি কার কাছে যাব বলো? মন খারাপ হলে কার কাছে গিয়ে থাকবো? কে আমাকে আমার ইচ্ছে মতো রান্না করে খাওয়াবে? তোমরা প্লিজ যেও না, আমি পারবো না, আমি তোমাদেরকে ছাড়া থাকতে পারবো না। আরে তুই কাঁদছিস কেন? আমরা তো আর একেবারে চলে যাচ্ছি না। এখন ঈশানের ওইখানের হসপিটালে চাকরি হয়েছে, সেই জন্য ওখানে যেতে হচ্ছে। আমরা আবার 1-2 বছরের মধ্যেই চলে আসার চেষ্টা করব। সানভি তবুও কেঁদেই চলেছে। সানভির কান্নার কারণটা সিয়ান বুঝতে পারছে। ঈশান চলে যাবে বলেই সানভির এত কষ্ট হচ্ছে। চাইলে তো আর ভালোবাসার মানুষটাকে সে দেখতে পাবে না। ঈশিতা বলে ওঠে, আপু তোমার যখনই আমাদেরকে দেখতে ইচ্ছে করবে ফোন করবে, ভিডিও কলেই আমরা কথা বলে নেব। সানভি এবার ঈশিতাকে জড়িয়েও কাঁদতে থাকে। ঈশান সানভির উদ্দেশ্যে বলে, ঈশিতা তো ঠিকই বলেছে, তোমার ইচ্ছে হলেই আমাদেরকে ফোন দিও, তাহলেই হবে। আর আমাদেরকে দেখার বেশি ইচ্ছে হলে সিয়ানকে বলবে, ও তোমাকে রাঙামাটি নিয়ে ঘুরিয়ে আনবে। ঈশানের কথায় সিয়ানও সায় জানান। আস্তে আস্তে সানভির কান্না কমে আসে। ঈশান চলে যাবে শোনার পর থেকেই ওর যে ভিতরটা শেষ হয়ে যাচ্ছে, এটা কাকে বোঝাবে ও? সেই ছোটবেলা থেকে এই ছেলেটার প্রতি আলাদা একটা ভালো লাগা কাজ করতো। আস্তে আস্তে সেটা ভালোবাসার রূপ নেয়। ও যে ঈশানকে কতটা ভালোবাসে সেটা সিয়ানও ভালো করেই জানে। রাতের ডিনারের পরপরই ঈশানরা বেরিয়ে পড়ে। সানভি তখনও অনেকক্ষণ ওদের জড়িয়ে ধরে কেঁদেছিল। সিয়ানের চোখেও জল, কারণ প্রিয় বন্ধুকে ছেড়ে থাকতে হবে। এটাও মেনে নিতে পারছে না। ঈশান আর সিয়ান শুধু বন্ধু না, একদম ভাইয়ের মতো। সেই ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে কিনা ঈশানেরও বেশ খারাপ লাগছে। ওরা চলে যাওয়ার পর সানভি দৌড়ে খেয়ে নিজের রুমে ঢুকে পড়ে। সিয়ানও পেছনে পেছন যায়।
সানভি সিয়ানকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, আমি ওকে ছেড়ে কি করে থাকবো ভাইয়া? ওকে না দেখতে পেলে আমি... কাঁদিস না, আমারও কি ভালো লাগছে ওদের যাওয়াতে? আমারও তো ভালো লাগছে না। কাঁদিস না প্লিজ। আর তোর যখনই ইচ্ছা হবে বলবি, আমি ওখানে নিয়ে যাব। সানভি সিয়ানকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে একসময় ঘুমিয়ে যায়। সিয়ান ওকে বেডে শুয়ে লাইট অফ করে রুম থেকে বেরিয়ে আসে। একটা ক্যাফেতে বসে আছে ফারাজ আর ঈশিতা। ঈশিতা আসার পর থেকেই মন মরা হয়ে আছে, ওর কিছুই ভালো লাগছে না, মন খারাপ করে আছে। ঈশিতাকে এভাবে বসে থাকতে দেখে ফারাজ বলে, দেখো, আজকের দিনে অন্তত আর মন খারাপ করে থেকো না। কালই তো চলে যাবে, তারপর থেকে তো আর আমাদের দেখাও হবে না। আজকে প্লিজ একটু হাসি খুশি থাকো। তোমাকে ছেড়ে যাওয়ার কথা ভাবতেই তো আর হাসি খুশি থাকতে পারছি না, কিছুই ভালো লাগছে না আমার। আমরা তো ভালো লাগছে না তাই বলে আজকের দিনটা এভাবে মনমরা হয়ে বসে থেকে নষ্ট করবে? আচ্ছা তুমি আমাকে প্রমিস করো, তুমি প্রতি মাসে গিয়ে আমার সাথে ওখানে দেখা করবে। ঠিক আছে, যাবো। এবার তো একটু হাসো, এভাবে মনমরা দেখতে তোমাকে একটু ভালো লাগছে না। ঈশিতা তবুও মন খারাপ করে বসে আছে। ফারাজ বলে, দেখো, এরকম মন খারাপ করে থাকলে কিন্তু আমি চলে যাব। ভালো লাগছে না আমার, প্লিজ কথা তো বলো। ঈশিতা নিজেকে স্বাভাবিক করে শুকনো হাসার চেষ্টা করে। ফারাজ ফের বলে, দেখো, ওখানে গিয়ে কিন্তু একদম পড়ালেখায় অবহেলা করা যাবে না। ভালোভাবে পড়ালেখা করবে, একদম মনমরা হয়ে থাকবে না। কারণ তোমার মন খারাপ থাকলে আমারও এখানে মন খারাপ থাকবে, আমিও ভালো থাকতে পারবো না। তুমি কি চাও তোমার কাজে আমি কষ্ট পাই? ঈশিতা দুদিকে মাথা নাড়ায়। তাহলে শোনো, একদম গুড গার্ল হয়ে থাকবে। প্রতিদিন আমি তোমার সাথে কথা বলবো, কিন্তু তোমাকে মন দিয়ে পড়াশোনা করতে হবে, মনে থাকবে? ঈশিতা ছোট্ট করে উত্তর দেয়। আজকে ঈশানরা চলে যাবে। সিয়ানা সানভিও এসেছে ওদেরকে এগিয়ে দেওয়ার জন্য। আজকেও এখানে এসে সানভি অনেক কান্নাকাটি করেছে। ঈশান, সেলিনা বেগম আর ঈশিতা সানভিকে বুঝিয়ে সুঝিয়ে তারপর গাড়িতে উঠেছে। ঈশান যাওয়ার আগে বলেছে, আসছি, সাবধানে থাকিস। আর যখনই আমাদের কথা মনে হবে তখনই ওকে নিয়ে কিন্তু আমাদের ওখানে যাবি। আচ্ছা ঠিক আছে। তারপর সানভি আর সিয়ান নিজেদের বাড়িতে চলে আসে। কেটে যায় আরও 15 থেকে 20টা দিন। ঈশানরা চলে যাওয়ার পর সানভি প্রতিদিনই ওদের সাথে ফোনে কথা বলে। সেলিনা বেগম আর ঈশিতার সাথে প্রতিদিন কথা হলেও ঈশানের সাথে 1-2 বার কথা হয়েছে। আর 3-4 দিন বাদে সিয়ানের পরীক্ষার রেজাল্ট দিবে। এই কয়দিন সিয়ান বাড়িতেই ওর বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিয়েছে, বাইরে কোথাও আর যায়নি। নিজের রুমের বারান্দায় দাঁড়িয়ে আছে ইসরা। এই 20 থেকে 25 দিন ধরে সিয়ানকে ভার্সিটিতে দেখতে না পেয়ে ওর কিছুতেই ভালো লাগছে না, কিছুতেই মন বসছে না, সব কিছু খালি খালি মনে হচ্ছে। কিন্তু কেন এমন হচ্ছে এর উত্তর ইসরা নিজেও খুঁজে পাচ্ছে না। ইদানিং সারাক্ষণই ওর মস্তিষ্কে সিয়ানের নামই বিচরণ করে। সারাক্ষণ সিয়ানের কথাই ভাবতে থাকে ইসরা। পড়ালেখাতেও মন বসাতে পারছে না, সব কিছুতেই অস্থির অস্থির লাগছে। ইসরাকে এভাবে মন খারাপ করে দাঁড়িয়ে থাকতে দেখে ফারাজ বলে, কি রে, কি হয়েছে? মন খারাপ তোর? না ভাইয়া, তেমন কিছু না। আজকাল দেখছি বেশ অন্যমনস্ক হয়ে আছিস, কিছু হয়েছে? না ভাইয়া। কিছু হলে আমাকে বলতে পারিস। না, কিছু না। আচ্ছা চল, ডিনার করে নিবি। চলো। ভার্সিটি মাঠে বসে আছে জেরিন আর শান্তি। ইসরাও আছে। ওরা দুজন কথা বলেও ইসরা একদম চুপচাপ হয়ে বসে আছে। জেরিন এগিয়ে গিয়ে বলে, কি ব্যাপার বল তুই সারা? বেশ কয়েকদিন ধরেই দেখছি তুই একদম চুপচাপ হয়ে গেছিস। শিয়ান ভাইকে মিস করছিস? জেরিনের কথায় চমকে তাকালো ইসরা, দুপাশে মাথা নাড়িয়ে বলল, না। দেখ, 1-2 দিন ধরে তো আর আমি তোকে চিনি না, অনেকদিন ধরেই চিনি। আমি বেশ বুঝতে পারছি তুই শিয়ান ভাইকে মিস করছিস। যদি ভালোবেসেই থাকিস তাহলে ওনাকে বলে দে। দুজনেই এভাবে দুই দিকেই কষ্ট পাওয়ার মানে কি? নিজেও কষ্ট পাচ্ছিস, শিয়ান ভাইকেও কষ্ট দিচ্ছিস। ইসরা নিজেও অবাক হচ্ছে। আসলেই তো এই ছেলেকে এত মিস করছে কেন? সিয়ান নেই বলে এত অস্থির অস্থির লাগছে কেন? ভার্সিটিতে পড়াশোনায় কোনো কিছুতেই মন বসছে না, ভীষণ অস্থির অস্থির লাগছে। মনে হচ্ছে সিয়ান থাকলেই অস্থিরতাটা কেটে যেত। তাহলে কি ও সত্যি সিয়ানকে ভালোবেসে ফেলেছে? মনে মনে এইসব ভাবলেও মুখে বলল, আমি ওনাকে ভালোবাসতে যাব কেন? আমি ওনাকে ভালোবাসি না। দেখ, যতই মুখে জোর করে বলিস না কেন ভালোবাসিস না, কিন্তু তোকে দেখে আমার মনে হচ্ছে তুই শিয়ান ভাইকেই ভালোবাসিস, ওনাকে মিস করছিস। ইসরা উঠে চলে যায়। 3-4 দিন পরের কথা। আজকে সিয়ামদের রেজাল্ট দিবে, সেজন্য আজকে একটু আগেই চলে এসেছে শিয়ান। আজকেই হয়তো লাস্ট যাওয়া হচ্ছে ভার্সিটিতে, তাই ফ্রেন্ডদের সাথে আড্ডা দিতে আগেই চলে যায়। ভার্সিটিতে ঢুকতেই মুখোমুখি হয় শিয়ান আর ইসরা। শিয়ান ইসরার দিকে এক পলক তাকিয়ে পাশ কাটিয়ে চলে যায়। ইসরার কেমন যেন বুকে চিনচিনে ব্যথা অনুভব হয়। কেন যেন ইসরার এটা মেনে নিতে পারছে না যে শিয়ান ওকে ইগনোর করছে।
এই 1 মাসে সে বেশ বুঝতে পারছে যে ও শিয়ানকে ভালোবেসে ফেলেছে, কিন্তু মুখে স্বীকার করছে না। তার কারণ ফারাদ। ও নিজের ভাইকে ভীষণ ভয় পায়। ফারাদ যদি একবার জানতে পারে ও সিয়ানকে ভালোবাসে তাহলে ওকে আস্ত রাখবে না। সেদিন সানবীর থেকে সিয়ানের কথাগুলো শোনার পর থেকে সিয়ানের জন্য অন্যরকম একটা ফিলিংস কাজ করে ওর মনে। আর এই কদিনে সিয়ানের বন্ধুরা ওকে নানাভাবে বুঝিয়েছিল। সব কিছু মিলিয়েও বুঝতে পেরেছে সিয়ান ওকে সত্যিই ভালোবাসে। আর তারপরেই 1 মাসে সিয়ানের শূন্যতায় বুঝতে পেরেছে যে ও নিজেও সিয়ানকে ভালোবেসে ফেলেছে। এসব ভাবনার মাঝে জেরিন এসে বলে, কি হলো, এভাবে দাঁড়িয়ে আছিস কেন? কিছু না তো। আচ্ছা চল আমার সাথে। বলে জেরিন টানতে টানতে ওকে সিয়ানদের কাছে নিয়ে যায়। এখানে সিয়ান আর ওর বন্ধুরা আড্ডা দিচ্ছে। তাছাড়া ভার্সিটির আরও কিছু ছেলে মেয়েরা ওখানেই ছিল। ওরা সবাই মাঠের মাঝখানে গোল হয়ে বসে আছে। জেরিন ইসরাকে এখানে আনতেই ইসরা চলে যেতে চায়। জেরিন জোর করে ইসরাকে বসিয়ে দিয়ে পাশে নিজেও বসে পড়ে। সিয়ান হাতে গিটার নিয়ে বসে আছে। ও মোটামুটি ভালোই গান গায়। ভার্সিটির বিভিন্ন অনুষ্ঠানে এর আগেও গিয়েছিল। আর আজকে সিয়ানদের রেজাল্ট দিবে, ভার্সিটির শেষ দিন বলে ছেলে মেয়েরা মিলে আবদার করে সিয়ানের থেকে গান শুনবে বলে। জিহাদ বলল, না এই শুরু হবে। সিয়ান গিটারে আওয়াজ তুলে গাইতে শুরু করলো। আমি যে ভালোবাসি তোমায় তা বোঝো না, যা খুশি বলে বলুক লোকে আর তা মানি না। চাই মন যে তোমাকে, এ মন যে চাই তোমাকে। চাই মন তোমায়, এ মন চাই তোমায়। এ চাওয়া পাওয়ার জীবনে সবই বেদনার। চাই মন যে তোমাকে, মন যে চাই তোমাকে। চাই মন তোমায়, এ মন চাই তোমায়। পুরো গানটা শেষ করে সিয়ান। গানটা শেষ করার পর সিয়ানে চোখ যায় ইসরার দিকে। চোখাচোখি হয় দুজনে। তৎক্ষণাৎ সিয়ান চোখ সরিয়ে নেয়। সিয়ান যতক্ষণ গানটা গাইছিল পুরোটা সময় ইসরা সিয়ানের দিকেই তাকিয়েছিল। একটা মেয়ে সিয়ানকে আবদার করে, আরেকটা গান গাইবেন প্লিজ ভাইয়া? সিয়ান বলে, সরি গাইজ, আজ উঠি, আবার কখনো ভার্সিটি আসলে গাইবো। বলে উঠে দাঁড়িয়ে ওর বন্ধুদের সাথে চলে যায়। ইসরা এখনও সিয়ানদের দিকে তাকিয়ে আছে। জেরিন ওকে হালকা ধাক্কা দিতে ও হুঁশে ফিরে। জেরিন দুষ্টুমি মাখা হাসি দিয়ে বলে, কি রে, এতক্ষণ ধরেই শিয়ান ভাইয়ের দিকে ওভাবে কি দেখছিলি বলতো? ইসরা আমতামতা করে বলে, ও কোথায়? কিছু না তো। জেরিন ঠোঁট চেপে হেসে বলে, সব দেখেছি আমি, সব বুঝি, কিন্তু মুখে নাই বলিস। তবু তুই যে শিয়ান ভাইকে ভালোবাসিস সেটা বুঝতেই পারি। ভালো হয়ে যখন বাসিস তখন ভাইয়াকে বলে দে। রাখ তোর ফালতু কথা আর সর এখান থেকে। বলে জেরিনকে ধাক্কা দিয়ে উঠে চলে যায় ইসরা। সিয়ানের রেজাল্ট খুবই ভালো এসেছে। ও সাথে সাথে সানভিকে ফোন করে জানায়। তারপর ঈশানকে ফোন করে। কংগ্রাচুলেশনস। তো এবার রিটার্ন ট্রিটটা কবে দিবি? ভেরি সুন, খুব তাড়াতাড়ি রাঙামাটি আসছি। ওকে, মনে থাকে যেন। হ্যাঁ হ্যাঁ, মনে থাকবে। ওকে, রাখছি। পেশেন্ট দেখছি আমি। বাড়ি গিয়ে কথা হবে। বাই। ওকে বাই। বাড়িতে যাওয়ার পর ঘুমিয়ে গিয়েছিল ঈশা। শান্তির ফোনে ঘুম ভাঙে ওর। আজকে তো জেরিনের বার্থডে, মনে নেই? ওর বাসায় যেতে হবে তো। তারপর আড়মোড়া ভেঙে বিছানা থেকে উঠে বাথরুমে চলে যায় ইসরা। বাথরুম থেকে বেরিয়ে এসে একটা কালো রঙের কুর্তি পরে নেয়। বরাবরের মতো চুলগুলো ছেড়ে ঠোঁটে হালকা লিপস্টিক দিয়ে বেরিয়ে পড়ে। জেইনের বার্থডে পার্টির পর খাওয়া দাওয়া শেষ করে আস্তে আস্তে অনেকটা রাত হয়ে যায়। রাস্তাঘাটও বেশ শুনশান, কোনো গাড়িও নেই যে ও বাড়িতে যাবে। আর ফারাজ আর ওর বাবা আজকে ঢাকায় একটা কাজে গেছে। ঝড়ো হাওয়া বইছে, আকাশে মেঘ ডাকছে। ইসরা দ্রুত গতিতে পা চালাচ্ছে, কিন্তু তার মধ্যেই ঝমঝমিয়ে বৃষ্টি নেমে আসে। ইসরা একটা ছাউনির নিচে গিয়ে দাঁড়ায়। কিছুক্ষণ বাদে কিছু বখাটে ছেলে এসে ওকে বাজে দৃষ্টিতে দেখতে থাকে, যার কারণে ইসরা সেই ছাউনির নিচ থেকে বেরিয়ে আসে। ছেলেগুলো পিছন পিছন হাঁটছে, তা দেখে ইসরা দ্রুত হাঁটতে থাকে। পিছন ফিরে দেখে ছেলেগুলো দ্রুত গতিতে আসছে। তাই এই ঝমঝম বৃষ্টির মধ্যে ইসরা দৌড়ানো শুরু করে। দৌড়াতে দৌড়াতে হঠাৎই ইসরা একটা গাড়ির সামনে চলে আসে। গাড়িটা জোরে ব্রেক কষে। গাড়ির সামনে ইসরাকে দেখে সিয়ান নেমে আসে। সিয়ানকে দেখেই ছেলেগুলো উল্টো ঘুরে দৌড় দেয়, কারণ ছেলেগুলো সিয়ানকে ভালো করেই চেনে। বন্ধুদের জোড়াজুড়িতে ওদের সবাইকে নিয়ে সিয়ান আজকে রেস্টুরেন্টে গিয়েছিল ট্রিট দিতে। সানভিকেও বলেছিল, কিন্তু সানভি বলেছে ও আজকে নিজে বাড়িতে রান্না করবে, তাই যায়নি। রেস্টুরেন্ট থেকে ফেরার পথে ইসরা এভাবে গাড়ির সামনাসামনি চলে আসায় জোরে ব্রেক কষে সিয়ান। সিয়ানের পরনে হোয়াইট কালারের শার্টটা ভিজে একদম চুপচুপে হয়ে গেছে। সিয়ান গাড়ির দিকে ফিরে ইসরাকে বলে, গাড়িতে ওঠো, তোমাকে বাড়িতে পৌঁছে দিচ্ছি। ইসরার এখন আবার রাগ লাগছে।
এখনও সিয়ানোকে ইগনোর করছে। সেই সকাল থেকে একের পর এক অ্যাভয়েড সহ্য করছে ইশরা। সিয়ানের এমন বিহেভিয়ার ভীষণ কষ্ট হচ্ছে। এবার আর নিজেকে দমাতে না পেরে পিছন থেকে গিয়ে সিয়ানকে জড়িয়ে ধরে। ইশরার কাছে সিয়ানও অবাক হয়ে যায়। ইশরা সিয়ানকে শক্ত করে জড়িয়ে ধরেই বলতে থাকে, আমাকে কেন এভাবে ইগনোর করছেন আপনি? কেন আমার সাথে কথা বলছেন না? আপনার এত অবহেলা তো আমি নিতে পারছি না। বলে কাঁদতে থাকে। সিয়ান এখনও সেভাবেই দাঁড়িয়ে আছে। ইশরা কাঁদতে কাঁদতে বলে, আপনি জানেন গত একটা মাস প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে আপনাকে মিস করেছি। আপনার একটু দেখবার জন্য আমার মন কতটা ছটফট করেছে। গত 8টা মাস আপনার শূন্যতা আমি প্রতি ক্ষণে ক্ষণে অনুভব করেছি। প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে আমার চোখ শুধু আপনাকেই খুঁজে চলেছে। এই কদিনে এতটুকু বুঝতে পেরেছি আপনাকে ছাড়া আমার চলবে না। আমি থাকতে পারবো না আপনাকে ছাড়া। ভীষণ ভালোবেসে ফেলেছি আপনাকে, ভীষণ। ইশরার কথাগুলো শুনে সিয়ান ভীষণ অবাক হয়। ওর মনে হচ্ছে ও স্বপ্ন দেখছে। ইশরা ফের বলে, আমি আপনাকে ভীষণ ভালোবাসি সিয়ান, ভীষণ। আমার মন শুধু আপনাকেই চায়, শুধু আপনাকে। সিয়ানের ঠোঁটে হাসি ফুটে ওঠে। সিয়ান ইশরার দিকে ঘুরে দাঁড়ায়। রাস্তায় হেডলাইটের আলোয় সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছে। সিয়ানের দিকে চোখ যেতেই দেখে সিয়ানের চুলগুলো ভিজে কপালের সাথে লেপ্টে আছে। চুলগুলো থেকে টুপটুপ করে পানি পড়ছে। এতে যেন তাকে আরও বেশি স্নিগ্ধ লাগছে। লজ্জায় চোখ নামিয়ে নেয় ইশরা। সিয়ান ইশরার থুতনি ধরে মুখ উপরে তোলে। অপলক দৃষ্টিতে তাকিয়ে রয় তার ফার্সিয়ার দিকে। ইশরার ভেজা গোলাপি ঠোঁটগুলো খুব করে টানছে সিয়ানকে। হঠাৎই ইশরার কোমর চেপে ধরে এক টানে নিজের কাছে নিয়ে আসে। তারপর তার প্রিয়তমার অধরে অধর মিলিয়ে দেয় সিয়ান। রাত প্রায় 12টা। অনেকটা লেট হয়ে যাওয়ার, তার উপর আবার বৃষ্টিতে ভেজা অবস্থায়, তাই সিয়ান ইশরাকে ওর বাড়িতে নিয়ে যায়। ইশরা ওর মাকে কল করে জানিয়ে দিয়েছে যে ও আজকে জেরিনদের বাড়িতেই রয়ে গেছে। সানভি ড্রয়িং রুমে বসে আছে। ওর প্রচুর বিরক্ত লাগছে। নিজে আজকে এত কষ্ট করে এত কিছু রান্না করলো, আর ওর ভাই কিনা এখনও বাড়িতেই ফিরেনি। ইশরাকে নিয়ে বাড়িতে ঢুকতে সানভি দরজার দিকে তাকিয়ে বলতে লাগে, এখন তোর সময় হয়েছে আসার। বলেই থেমে যায়। পাশেই দেখে ইশরা দাঁড়িয়ে। সানভি যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছে না। সানভি সিয়ানের সামনে গিয়ে দাঁড়িয়ে বলে, এই ভাইয়া, এটা কি দেখছি? তুই ভাবিকে নিয়ে এসেছিস? এটা স্বপ্ন নাকি সত্যি? সত্যি। এখন গিয়ে ওকে একটা ড্রেস বের করে দে, ওর জামা কাপড় পুরো ভিজে আছে। সানভি জিভে কামড় দিয়ে বলে, ইস, তোদের দিকে তাকিয়ে থাকতে থাকতে খেয়ালই করিনি আমি। তারপর ইশরার দিকে তাকিয়ে বলে, এসো আমার সাথে এসো। সানভি ইশরাকে নিয়ে গিয়ে ওকে একটা ড্রেস বের করে দেয়। ইশরা এগুলো পরে বেরিয়ে আসে। ওর ভীষণ ঠান্ডা লাগছে এত বৃষ্টিতে ভেজার কারণে। সানভি ইশরার দিকে তাকিয়ে বলে, ডিনার করবে চলো। ডিনার টেবিলে বসে সিয়ান পুরো ঘটনাটা সানভিকে বলে। সানভি এবার ইশরার দিকে তাকিয়ে বলে, আমার ভাইকে যখন মেনে নিয়েছো, তাহলে এবার থেকে তোমাকে ভাবি ডাকবো, কি বলো? ইশরার বেশ লজ্জা লাগে। ও মাথা নিচু করে নেয়। খাওয়া দাওয়ার পর সানভি ইশরাকে নিয়ে নিজের রুমে যায়। ইশরা পুরো রুমটা ঘুরে ঘুরে দেখছে। খুব সুন্দর তো তোমার রুমটা। থ্যাংক ইউ। সবটা ভাইয়া চয়েস করে সেট করে দিয়েছে। আচ্ছা শোনো, আজকে কিন্তু সারা রাত আড্ডা দিতে হবে আমার সাথে। আচ্ছা ঠিক আছে, একটু এসিটা অফ করে দেবে প্লিজ, আমার ঠান্ডা লাগছে। ওকে, তুমি বসো, আমি আসছি। দুজন মিলে অনেকক্ষণ আড্ডা দেওয়ার পর ঘুমিয়ে যায়। পরের দিন সকালে সিয়ান ইশরাকে বাড়িতে পৌঁছে দেয়। 6টা মাস চলে যায়। ভালোবাসা, ঝগড়া, খুনসুটি নিয়ে বেশ ভালোই চলছে সিয়ান আর ইশরার প্রেম। আজকে ওদের 6 মান্থ অ্যানিভার্সারি। এই দিনটা সুন্দর করে সেলিব্রেট করবে বলে সিয়ান ইশরাকে একটা রেস্টুরেন্টে নিয়ে এসেছে। রেস্টুরেন্টটা মূলত সিয়ান আজকে ওদের জন্যই বুক করেছে, তাই এই রেস্টুরেন্টে আজকে কেউ নেই। অনেক সুন্দর করে পুরো রেস্টুরেন্ট সাজানো হয়েছে। সিয়ান যেভাবে বলেছিল সাজানোর জন্য ডেকোরেশনের লোকেরাও সেইভাবেই করেছে। সিয়ান ইশরাকে চোখ বেঁধে নিয়ে আসে এখানে, এনে চোখ খুলে দেয়। কেমন লেগেছে সারপ্রাইজটা? খুব ভালো। চলো এবার কেকটা কেটে নেই। ইশরা মাথা নাড়িয়ে সায় জানায়। ওরা কেক কাটতে কাটতেই হঠাৎ করে রেস্টুরেন্টে ঢুকে আসে ফারাজ আর শাওন। ফারাজ এসেই ইশরার গালে সজোরে একটা থাপ্পড় দেয়। তোর এত বড় সাহস, তুই এই ছেলেটার সাথে প্রেম করিস? শাওন না বললে তো আমি জানতামও না। ভাইয়া, একটা কথাও না, আমার সাথে চল, এখান থেকে চল। ভাইয়া প্লিজ শোনো আমার কথাটা। তোর কোনো কথা শুনতে চাই না আমি, বাড়ি চল। বলেই টানতে টানতে বাড়িতে নিয়ে আসে। বাড়িতে এনে ইশরা রুমে সোজা ঢুকে যায়। দরজা বন্ধ করে ওর গালে আরও একটা থাপ্পড় দেয়। ইশরা গিয়ে বিছানার উপর পড়ে। ভাইয়া শোনো। ছি ইশরা, তোর লজ্জা করে না? তুই জানিস সিয়াম কেমন, তারপরও তুই সিয়ামের সাথে। ভাইয়া তুমি ভুল বুঝছো।
ও আর আগের মতো নেই। এই ধরনের ছেলেরা কখনোই শোধরানোর না। ও কেমন সেটা আমার থেকে তুই বেশি জানিস। এটা একটা কথা কান খুলে শুনে রাখ, আজকের পর থেকে এই রুম থেকে বের হবি না। ভাইয়া, যেটা বলেছি সেটাই হবে, আর কোনো কথা শুনতে চাই না। বলেই ফারাজ রুম থেকে বেরিয়ে দরজা লক করে চলে যায়। ইসরা দৌড়ে গিয়ে দরজা ধাক্কাতে থাকে। ইসরা ভাইয়া দরজাটা খুলে দাও। ভাইয়া, ভাইয়া প্লিজ শোনো না আমার কথাটা। ভাইয়া প্লিজ দরজা খোলো। তার মা গিয়ে এসে ফারাজকে জিজ্ঞেস করে কি হয়েছে। ও যেটা করেছে তার জন্য ওর এরকম শাস্তি দরকার। বলে মাকে পাশ কাটিয়ে চলে যান। ও কি করেছে সেটা তো বলে যা। বেশ কয়েক মাস কেটে যায়। এই কয়েক মাস ইশরা ভার্সিটি যেতে পারেনি। ইশরা শিয়ানকে ফোন করে সবটা জানায়। কিছুদিন বাদেই শিয়ান মাঝরাতে এসে ইশরার রুমের বারান্দায় সামনে দাঁড়িয়ে ইশরার সঙ্গে দেখা করে যেত। কালকে সেকেন্ড ইয়ার ফাইনাল এক্সাম, তাই কাল থেকে ফারাজ ইউনিভার্সিটিতে যাওয়ার অনুমতি নিয়েছে। ফারাজ বলেছে ও নিজেই নিয়ে যাবে। সন্ধ্যাবেলায় পড়ার টেবিলে পড়তে বসেছে ইশরা। ফোনে মেসেজ টোন বেজে ওঠার বইয়ের পাশে রাখা ফোনটা হাতে নেয় ইশরা। শিয়ান মেসেজ দিয়েছে। মেসেজটা ওপেন করতেই দেখে তাতে লেখা, কালকে থেকে তো তোমার এক্সাম, মন দিয়ে পড়াশোনা করো। বলেছিলাম কালকে দেখা করতে যাব তোমার সাথে, কিন্তু আমি আজকে সানভিকে নিয়ে রাঙামাটি যাচ্ছি। মন খারাপ করে থেকো না, ফিরে এসেই তোমার সাথে দেখা করব। ভালো করে পড়াশোনা করো। অল দ্য বেস্ট ফর টুমরো। ইসরার খানিকটা মন খারাপ হয়, কারণ সিয়ান বলেছিল কালকে ভার্সিটিতে এসে দেখা করবে, কিন্তু এখন রাঙামাটি যাবে, তাই দেখা করতে পারবে না শুনে খানিকটা মন খারাপ হয়। ইসানরা রাঙামাটি গেছে প্রায় 1 বছর হতে চলল। এর মধ্যে এর আগেও কয়েকবার সিয়ান আর সানভি রাঙামাটি গিয়েছে। কয়েকদিন থেকেই আবার চলে এসেছে। ফারাজের সাথে ভার্সিটিতে আসে ইসরা। ইসরাকে পরীক্ষার হলে দিয়ে ভার্সিটির মাঠে এক কোণে বসে ফোন করে ঈশিতাকে। হ্যালো ঈশিতা, বলেছিলাম আসবো, কিন্তু এ কয়দিন আসতে পারবো না, কারণ তো তুমি জানো ইশরার পরীক্ষা, ওকে আনতে নিতে হবে এই জন্য। ঈশিতা চুপ করে থাকে। এই কি হলো ঈশিতা, তুমি কথা বলবে না? রাগ করে আসো আমার উপর? তোমার না আসা নিয়ে রাগ করিনি। তাহলে তোমার বোনের ভালোবাসা নিয়ে তুমি এমন করছো কেন? তোমার বোন যাকে ভালোবাসে নিশ্চয়ই সেও খুব ভালো ছেলে। তোমার বোনকে নিশ্চয়ই খুব ভালোবাসে। হতেই পারে না, ওই ছেলেটা খুব খারাপ। তুমি কি করে জানো? আচ্ছা আমাকে একটা কথা বলো, এখন তোমার বোন প্রেম করছে দেখে তুমি এমন আটকে রেখেছো। আমার ভাইও যদি জানে আমি তোমার সাথে প্রেম করি, আমার ভাইও যদি এরকম আমাকে ঘরবন্দি করে রাখে, তাহলে তোমার ভালো লাগবে? সব কিছুতে বাড়াবাড়ি ভালো না। প্লিজ তুমি ঈশা আপুর ভালোবাসার ব্যাপারটা মেনে নাও। ফারাজ কিছুক্ষণ চুপ করে বলল, আচ্ছা ভেবে দেখবো। ভেবে দেখবো না, আজকে ইশরা আপুকে আর ওই ছেলেটাকে মেনে নিতে হবে, না হলে আমি তোমার সাথে আর কখনো কথা বলবো না। এর মধ্যেই জিহাদ আর সাজিদ এসে ফারাজের সামনে দাঁড়ায়। ওর সাথে কিছু কথা আছে। ফারাজ তখন ঈশিতার সাথে লাইনে আছে। হ্যালো হ্যালো শোনো। ঈশিতা রাগ করে লাইন কেটে দেয়, ফোন পকেটে ঢুকিয়ে উঠে দাঁড়ায়। তারপর জিহাদ আর সাজিদের সামনে দাঁড়িয়ে বলে, তুই বলবি বল। দেখ, তুই যেটা করছিস সেটা কিন্তু ঠিক না। এভাবে ওদের দুজনকে দূরে দূরে রেখে লাভটা কি হচ্ছে তোর বলতো? দেখ, সিয়ামের ব্যাপারে কোনো কথা শুনতে চাই না আমি। তুই না চাইলে আজকে শুনতে হবে। এভাবে ইশারাকে আটকে রাখা তো নিজের বোনটাকে কষ্ট দিচ্ছি তুই বুঝতে পারছিস? কিছু দুইটা ভালোবাসা মানুষকে আলাদা করে দেয়। এদেরকে কতটা কষ্ট দিচ্ছি। সিয়ান সত্যি ইশারাকে ভালোবাসে। তুই জানিস না সিয়ান ইশারার জন্য কতটা পাগল করছে। সবকিছু ছেড়ে দিয়েছে, সমস্ত মেয়েদের সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে শুধুমাত্র ইশারার জন্য। একটু বোঝার চেষ্টা কর। ফারাজ কিছু বলে না। সাজিদ বলে, আমরা কেউ মিথ্যে বলছি না। তুই পারলে আরও অনেককে জিজ্ঞেস করে দেখবি সিয়ানের ব্যাপারে, ওরা কি বলে। সিয়ান নিজেকে সত্যিই চেঞ্জ করে নিয়েছে। তুই যেটা করছিস সেটা একদমই ঠিক করছিস না। প্লিজ বোঝার চেষ্টা কর। ফারাজ এবারেও চুপ, মনে মনে ভাবছে, আসলে আমি আমার বোনটাকে কষ্ট দিয়ে ফেলছি না তো? আসলেই তো ইশরা ভালো নেই, সবসময় মন মরা হয়েই থাকে। ওকে হয়তো এভাবে আটকে রাখাটা আমারও ঠিক হয়নি। না, আজকে গিয়ে সব ঠিক করতে হবে। আমার বোনকে এভাবে আর কষ্ট দিব না আমি, আর ওকে মন মরা হয়ে থাকতে দিব না। ওর মুখে হাসি ফোটাবই। ঈশানদের ফ্ল্যাটে ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছে ওরা সকলে। ঈশিতা নেই, কলেজ গিয়েছে। এমন সময় ফোন বেজে ওঠায় ফোন হাতে নিয়ে নামটা দেখে ভ্রু কুচকে ফেলে সিয়ান। সিয়ানের এমন রিয়াকশন দেখে ঈশান জিজ্ঞেস করে, কি হলো? কার ফোন? ফারাজের। ফারাজ? রিসিভ কর, দেখ কি বলে। আচ্ছা তোরা বস, আমি আসছি।
সিয়ান ড্রয়িং রুম থেকে বেরিয়ে ব্যালকনিতে চলে যায়। ব্যালকনিতে গিয়ে ফোনটা রিসিভ করে। হ্যালো, হ্যালো, কেমন আছিস? কি ব্যাপার বলতো? হঠাৎ আমাকে ফোন দিয়েছিস, আবার কেমন আছিস জিজ্ঞেস করছিস? এত কথা বলতে পারবো না, শোন, তোর সাথে ইম্পর্টেন্ট কিছু কথা ছিল আমার। কোথায় তুই? কি কথা? আগে বল কোথায় তুই? তোর সাথে মিট করে তারপর কথা বলতে হবে। যা বলার ফোনেই বল। মিট করতে হবে কেন? কথাটা তোর সাথে সামনাসামনি বলতে হয়। আমি রাঙামাটিতে আছি, 2 দিন বাদে আসছি, তারপর মিট করব। আচ্ছা ঠিক আছে। ফোনটা রেখে সিয়ান অবাক হয়। কি এমন কথা বলবে যার জন্য সামনাসামনি দেখা করতে হবে, সেটাই বুঝে উঠতে পারছে না। ড্রয়িং রুমে আসতেই ঈশান বলে, কিরে কি বললো? ইম্পর্টেন্ট কথা নাকি আছে, দেখা করে বলবে বলেছে। ও আচ্ছা। ফারাজ ভেবেছিল শিয়ানের সাথে দেখা করে ওকে নিয়ে তারপরেই ইসরায় কাছে যাবে। এখন তো আরও 2 দিন ওয়েট করতে হবে। নিজের রুম থেকে বের হয়ে ইসরার রুমের সামনে দিয়ে যাওয়ার সময় চোখ পড়ে ইসরার দিকে। মেয়েটা মনমরা হয়ে শুয়ে আছে। ফারাজ এক নজর দেখে চলে আসে। আর 2 দিন কষ্ট কর বোন, তারপর তোকে আর তোর ভাইয়া আর কষ্ট পেতে দিবে না, প্রমিস। আজকে সিয়ানরা রাঙ্গামাটি থেকে চলে এসছে। ফারাজকে কল দেয় কোথায় দেখা করতে হবে সেটা জানার জন্য। ফারাজ একটা রেস্টুরেন্টের লোকেশন দিয়ে দেয়। এরপর ইসরার রুমে যায়। কি ব্যাপার, এখনো শুয়ে আছিস? তোকে আধা ঘন্টা আগে বলে গিয়েছিলাম না আমার সাথে বেরোনোর জন্য রেডি হতে? আমার ভালো লাগছে না, আমি কোথাও যাব না। তোকে বলেছি যেহেতু যেতে হবে তার মানে যেতে হবে। 10 মিনিট টাইম দিলাম, রেডি হয়ে ড্রয়িং রুমে চলে আয়, আমি ওয়েট করছি, চল। বলেই ফারাজ ড্রয়িং রুমের দিকে চলে যায়। ইসরার মন খারাপ, কিছুই ভালো লাগছে না। তবুও ফারাজের কথা না শুনলে যে রামধমক খেতে হবে সেটা ইসরা ভালো করেই জানে। তাই অনিচ্ছা সত্ত্বেও বিছানা ছেড়ে উঠে দাঁড়ায় ইসরা। আলমারি থেকে সাদা রঙের একটা 3 পিস বের করে পরে নেয়। চুলগুলো আঁচড়ে বরাবরের মতোই ছেড়ে দেয়। তারপর ফোন হাতে নিয়ে ড্রয়িং রুমে চলে আসে। ফারাজ ইসরার দিকে তাকিয়ে বলে, চল। ইসরা জিজ্ঞাসু দৃষ্টিতে মায়ের দিকে তাকায় যে মা কিছু জানে কিনা। ওর মা ওকে চোখ দিয়ে আশ্বস্ত করে জানায় যার সমস্যা নেই। আসলে ফারাজ ওর বাবা আর মাকে সিয়ানের ব্যাপারে বলে। ওনারাও সিয়ানের সাথে ইসরার সম্পর্ক নিয়ে কোনো রকম আপত্তি করে না, সবটা মেনে নেয়। ফারাজ গিয়ে বাইকে বসতেই ইসরা ফারাজের পিছনে বাইকে উঠে বসে। মিনিট 20 মাথায় ফারাজ ইসরাকে নিয়ে একটা রেস্টুরেন্টের সামনে এসে থামলো। হেলমেট খুলে ইসরাকে বলল, নাম। এখানে? হ্যাঁ এখানে। কিন্তু এই রেস্টুরেন্টে কেন? চল, গেলেই দেখতে পাবি। ইসরা কথা না বাড়িয়ে নেমে গেল। ফারাজ বাইক থেকে নেমে বাইকটা পার্ক করে এসে বলল, চল। ইসরা ফারাজের পিছন পিছন ঢুকলো। একটা টেবিলে সিয়ানকে বসে থাকতে দেখে ইসরা অবাক হয়ে গেল। ওর পা থেমে গেল। ফারাজ পেছন ফিরে এগিয়ে এসে ইসরার হাত ধরে বলল, চল, দাঁড়িয়ে পড়লি কেন? কিছু না। ফারাজ এসে সিয়ান যে টেবিলে বসা ছিল সেই টেবিলে সামনে গিয়ে দাঁড়ালো। সিয়ান ফোনের দিকে তাকিয়েছিল। টেবিলের সামনে কারো উপস্থিতি টের পাওয়ায় মাথা তুলে তাকায়। সিয়ানও ইসরাকে দেখে ভীষণ অবাক হয়। ফারাজ চেয়ার টেনে বসে সাথে ইসরাকেও বসায়। সিয়ানের দিকে তাকিয়ে বলে, কি হলো, অবাক হচ্ছিস ইসরাকে দেখে? আমিও যখন সামনে থেকে প্রথম শুনেছিলাম তোরা দুজনকে ভালোবাসিস, আমিও এমন অবাক হয়েছিলাম। তোকে খুব খারাপ ভাবতাম, তাই জন্য তোর সাথে ইসরার সম্পর্কটা আমি মেনে নিতে পারিনি। ভেবেছিলাম অন্য সব মেয়েদের মতো তুই ইসরাকেও ইউজ করছিস, ইসরাকেও তুই ঠকাচ্ছিস। ইসরাকে ঘরবন্দি করে রেখেছিলাম, ভেবেছিলাম তোর থেকে সরিয়ে আনতে পারলে ইসরা ভালো থাকবে, কিন্তু তার ফল ভালো হয়নি, উল্টো খারাপই হয়েছে। তবুও ভেবেছিলাম এই খারাপ লাগা একসময় কেটে যাবে, কারণ আবেগের বশে মানুষ কত কিছুই না করে। ভেবেছিলাম একসময় ইসরা তোকে ঠিক ভুলতে পারবে, কিন্তু না, উল্টো দিনের পর দিন মনমরা হয়ে বসে থাকতো ঘরের মধ্যে। ওর পড়াশোনার অনেক ক্ষতি হয়েছে। তারপর সেদিন যখন জিয়াদের থেকে জানতে পারলাম তুই আগের মতো নেই, চেঞ্জ হয়ে গেছিস, নিজেকে বদলেছিস শুধুমাত্র আমার বোনের জন্য, আমার বোনটাকে তুই সত্যি সত্যি ভালোবাসিস, ঠিক সেই মুহূর্তেই রিয়েলাইজ করছিলাম আমি ভুল ছিলাম, তোরাই ঠিক ছিলি। তারপরে ভেবেছিলাম সেদিনই তোদের এক করে দিব। তোকে ফোন দেওয়ার পর শুনলাম তুই রাঙামাটিতে, তাই বলেছিলাম দেখা করেই সব বলবো। তারপর ফারাজ সিয়ানের এক হাত ধরে বলল, তুই ইশরার জন্য কি কি করেছিস সব শুনেছি আমি জানি তুই ইশরাকে সত্যি ভালোবাসিস, আর এটাও জানি তুই ছাড়া ইশরাকে কেউ ভালো রাখতে পারবে না। আমার বোনটা তোকে ছাড়া কষ্ট পাচ্ছিল, তাই ভাবলাম এসব সিলি বিষয় নিয়ে শত্রুতা রেখে কী লাভ, সবকিছু ভুলে যাবে ভালো। ইসরা সিয়ান অবাক হয়ে সবটা শুনছে। তারপর ফারাজ ইসরার এক হাত নিয়ে সিয়ানের হাতে তুলে দেয়। এনে ধর, তোর ইশরাকে তোকেই দিয়ে দিলাম, এই হাতটা শক্ত করে ধরে রাখবি, কখনো ছাড়িস না প্লিজ। আমার বোনটা তোকে খুব ভালোবাসে, ও তোকে ছাড়া থাকতে পারবে না। নিজের বোনের এই কষ্টটা নিজের চোখে দেখতে পারছিলাম না আমি, তাই তো আজকে তোর হাতে আমার বোনকে তুলে দিলাম। ইসরার কাছে সবকিছু স্বপ্নের মতো মনে হচ্ছে।
ফারাজ এভাবে সবটা মেনে নেবে ও ভাবতে পারেনি। সিয়ান মৃদু হেসে বলে, তুই না বললেও আমি ওকে কখনোই ছাড়তাম না, কারণ ওকে আমি ভালোবাসি, খুব বেশি ভালোবাসি। তারপর ফারাজের দিকে তাকিয়ে এক হাত এগিয়ে দিয়ে বলে, তো আজকে থেকে আমরা ফ্রেন্ড, হোয়াট সে ফারাজ? ফারাজ হেসে হাত মিলিয়ে বলে, অফকোর্স। ইসরা ফারাজের দিকে তাকিয়ে বলে, আব্বু আম্মু যদি জানে ভাইয়া। আব্বু আম্মু অলরেডি সব জানে। আব্বু আম্মুকে মানিয়েই তোকে নিয়ে এসেছি। আজকালের মধ্যে আব্বু সিনিয়রদের বাড়িতে যাবে, কথা বলে তোদের এনগেজমেন্ট আর বিয়ের ডেট ফিক্সড করবে। ইসরা ভাবছে, আব্বু আম্মু জানে, তাহলে আমাকে কিছু বললো না কেন? তার মানে আম্মু জানতো বলেই তখন আমায় আসার জন্য আশ্বস্ত করেছিল। ফারাজ সিয়ান আর ইসরার দিকে তাকিয়ে বলে, কি খাবি বল, তোরা অর্ডার কর। সিয়ান একটা ওয়েটারকে ডাকলো। ইসরার বিরিয়ানি ফেভারিট, তাই ওদের সবার জন্যই বিরিয়ানি অর্ডার দিল। দুপুরে লাঞ্চটা ওরা রেস্টুরেন্টে করে নিল। বিকালবেলা ফারাজ ছাদে দাঁড়িয়ে ঈশিতার সাথে কথা বলছে। তো ম্যাডাম আপনি এবার হ্যাপি তো? শুধু হ্যাপি না, ভীষণ হ্যাপি, আরো বেশি হ্যাপি, কারণ ইশরা আপু শিয়ান ভাইয়ের বউ হবে এটা শুনে। আগে যদি জানতাম যে তোমার বোন আর শিয়ান ভাইয়ের ভালোবাসার মানুষ দুজন একই, তাহলে ওদের ভালোবাসে তোমাকে ভিলেন হতেই দিতাম না। আমি তো ওদের সম্পর্ক মেনে নিয়েছি, তাহলে এখনো ভিলেন বলছো কেন? আগে তো ভিলেনের মতো কাজ করেছো, তবে যাই হোক, একটা জিনিসে খুবই হ্যাপি, অবশেষে শিয়ান ভাইয়া নিজের ভালোবাসাকে পেল। আচ্ছা এবার বলো তো, আর আমার ভাইয়ের সাথে কথা বলতে সমস্যা নেই? কবে কথা বলবে? এখনো তো তুমি কলেজে, তোমার কলেজ শেষ হোক তারপর। ওকে। আচ্ছা বাই, রাখছি, একটু কাজ আছে। ওকে বাই। সিয়ানদের বাসায় ড্রয়িং রুমে বসে আছে ইসরাদের ফ্যামিলির সবাই। তাদের অপোজিট পাশে সোফায় বসে আছে সিয়ান আর সানবি। ওনাদের সামনে টি টেবিলে নানান ধরনের স্ন্যাক্স আইটেম সাজানো। ওনাদের আপ্যায়নে কোনো রকম ত্রুটি রাখেনি সিয়ান। ইসরার বাবা ইমানুর রহমান সিয়ানদের উদ্দেশ্যে বললেন, ফারাজের কাছে তোমাদের ফ্যামিলির সম্পর্কে সবই শুনেছি, সবটাই জানি। তোমার আর ইসরার সম্পর্ক নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। আমাদের মেয়ে যেখানে ভালো থাকবে সেখানেই বিয়ে দিতে রাজি আমরা। আমাদের মেয়ের সুখটাই আমাদের কাছে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। তাই আজকে তোমাদের এঙ্গেজমেন্টের ডেট ফিক্স করতে এলাম। এখন যেহেতু ইসরাদের এক্সাম চলছে, তাই আপাতত এঙ্গেজমেন্টটা করে রাখতে চাই তোমাদের, আর ওর এক্সামের পরেই তোমাদের বিয়ের সমস্ত আয়োজন করব। সিয়ান বলল, জি আঙ্কেল, কোনো সমস্যা নেই, আপনি যা ভালো মনে করেন। আমি চাইছি আগামী সপ্তাহে তোমাদের এঙ্গেজমেন্টের আয়োজন করতে, এতে তোমার কি মত? আঙ্কেল আপনারা যেটা ভালো বুঝবেন সেটাই হবে, আমার কোনো আপত্তি নেই। সানবি এবারে বলল, সবকিছু তো ঠিকঠাকই হয়ে গেল, তাহলে আমরা এবার মিষ্টিমুখ করতে পারি, কি বলো? ফারাজ বলল, হ্যাঁ অবশ্যই। সানবি উঠে কিচেনের দিকে চলে গেল। খানিক বাদে দুজন মেড সার্ভেন্টে সহ এলো। দুজনের হাতে দু ট্রেতে বিভিন্ন প্রকার মিষ্টান্ন খাবার। ওরা এগুলো টি টেবিলের উপর রেখে চলে গেল। সানবি ওদের উদ্দেশ্যে বলল, নাও সবাই এবার মিষ্টিমুখ করে নাও। সবাই খাওয়া দাওয়া করছে, আড্ডাও দিচ্ছে, শুধুমাত্র ইসরা ছাড়া। ও চুপচাপ মাথা নিচু করে বসে আছে। সিয়ান ওর দিকেই তাকিয়ে আছে, সেই জন্যই ও মাথা তুলছে না। ভালো লাগা আর লজ্জা সবকিছু একসাথে ওকে ঘিরে ধরেছে। সানবির হঠাৎ ইসরার দিকে চোখ যায়। ও ইসরার পাশে গিয়ে বসে। ট্রে থেকে মিষ্টি নিয়ে ইসরার দিকে এগিয়ে দিয়ে বলে, কি হলো, তুমি খাচ্ছ না কেন? এ নাও খাও। আমার এখন খিদে নেই। এটা বললে তো হবে না, সবাই মিষ্টিমুখ করছে, তোমাকেও করতে হবে। এই নাও খাও। বলে একটা মিষ্টি নিয়ে ইসরাকে খাইয়ে দেয়। তারপর ইসরার কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলে, কি হলো ভাবি, বিয়ের আগেই ভাইয়ের সামনে এত লজ্জা পাচ্ছ, বিয়ের পর কি হবে তাহলে? সানবির কথা ইসরার লজ্জা আরও বেড়ে যায়। লজ্জায় হাঁসফাঁস করে ওঠে। ইসরার এই অবস্থা দেখে সিয়ান মুচকি হাসে। বিছানায় হেডবোর্ডের সাথে হেলান দিয়ে বসে বসে ঈশানের সাথে ফোনে কথা বলছে শিয়ান। কংগ্রেস ব্রাদার, ফাইনালি নিজের ভালোবাসার মানুষকে পেলি। তোকে কিন্তু এঙ্গেজমেন্টে আসতেই হবে, মাস্ট। সরি রে, আমার ইম্পর্টেন্ট কাজ আছে, তাই আসতে পারছি না, ডিউটি আছে হসপিটালে। তুই না এলে কিন্তু আমি ভীষণ রাগ করব। প্লিজ আন্ডারস্ট্যান্ড সিয়ান, ইমার্জেন্সি ওটি আছে, তাই আসতে পারছি না, বাট তোর বিয়েতে আসবো পাক্কা। প্রমিস? ইয়েস প্রমিস। তো এবার তোর
ফার্সিয়ার একটা পিক দে, আমরাও দেখি তোর চয়েস কেমন। আসবি না যখন এঙ্গেজমেন্টে, তাই এখন ওর কোনো ছবিও পাবিও না। ডিরেক্ট বিয়েতে এসেই ওকে দেখিস। ওকে, অ্যাজ ইউ উইশ। ডিনার করেছিস? হ্যাঁ, তুই? হুম। তো কি করছিস? এই তো ইউনিফর্ম পরছি, হসপিটালেই আছি, একটু পর আরেকটা অপারেশন আছে। ওকে, অল দ্য বেস্ট ব্রো, বাই, টক টু ইউ লেটার। ওকে, বাই। সিয়ান কল কেটে ইসরাকে কল দেয়। 2-3 বার রিং হওয়ার পর ইসরা রিসিভ করে বলে, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি করছো ফার্সিয়া? তেমন কিছু না, আপনি? তোমার কথাই ভাবছিলাম। সারাদিন কি এটাই করেন? না মানে যখনই জিজ্ঞাসা করি কি করেন তখনই এক কথাই বলেন। তুমি তো আমার সব। তোমাকে ছাড়া কাকে নিয়ে ভাববো বলো তো? তোমাকে ভালোবাসি বলেই তো সারাক্ষণ তোমার কথাই আমার মনে পড়ে। চোখ বুঝলেও তোমাকে দেখি, চোখ খুললেও তোমাকে দেখি, যেদিকেই তাকাই সেদিকেই শুধু তোমাকেই দেখি। উফ, আমার আর তর সইছে না। কিসের জন্য তোমাকে কাছে পাওয়ার, তোমাকে নিজের করে পাওয়ার জন্য। অপেক্ষা করুন, আর কিছু দিনই তো। এই অপেক্ষাটাই আর করতে পারছি না। ইচ্ছে তো করেছিল আজই তোমাকে বিয়ে করে একদম আমার কাছে নিয়ে আসি, কিন্তু তোমার বাবার কথার উপরে আর কথা বলিনি। ইসরা ঠোঁট চেপে মৃদু হাসে। সেটা সত্যি একদম ওর জন্য পাগল। হঠাৎই সিয়ান স্লো ভয়েসে বলে, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।